এই ইন্ট্রো ভিডিওটা দেখে স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো। আশা করি তোমাদের ভালো লাগবে, আর ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো। ছোট্ট একটা সাবস্ক্রাইব আমার কাজের পরিধি অনেকটা বাড়িয়ে দেবে তোমাদের কাছে। হ্যালো ফ্রেন্ডস, ট্রাভেল উইথ সুজিতের আমি সুজিত। নতুন একটা গল্পে, নতুন একটা জার্নিতে তোমাদের সবাইকে স্বাগত। আজকে একটু অন্যরকম ভিডিও হবে। আজকে ট্রেন জার্নি নয়, আজকে আমি জিম করবেট ন্যাশনাল পার্কে এন্ট্রি করেছিলাম যখন আমরা, সেই ভিডিওটা তোমাদের কাছে আনবো। আর এই ভিডিওটাতে থাকবে কিছু ইনফরমেশন, জঙ্গল সম্বন্ধে কিছু ইনফরমেশন, প্রকৃতির কিছু ইনফরমেশন, আর এই জিম করবেট ন্যাশনাল পার্কে কেন আমরা ভূস্বর্গ বলি সেটার কিছু ইনফরমেশন। সেই নিয়েই আজকে এই ভিডিওটা। আমি সুজিত, ট্রাভেল উইথ সুজিতের। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমার নতুন পুরনো সমস্ত এক্সটেন্ডেড ফ্যামিলি মেম্বারকে সবাইকে স্বাগত। আর যদি তোমাদের কোনো ইনফরমেশন জানারও থাকে বা কিছু কোয়ারি থাকে, বা আমার ভিডিওতে কোনো কিছু আমি ঠিক না বলে থাকি, তাহলে অবশ্যই কমেন্টস করো। আজকের ব্লগটা একটু স্পেশাল। আজকে কোনো রেল জার্নি নয়, আজকে আমার যেটা থাকছে সেটা ভারতের ভূস্বর্গ জিম করবেট ন্যাশনাল পার্কে আমি যখন এন্ট্রি করেছিলাম, সেই এন্ট্রিটাই নিয়ে আমার থাকবে মেন ব্লগ। এখানে এন্ট্রি করার জন্য আমাদের কি কি করতে হচ্ছে, ভিতরে আমি কোথায় গিয়ে থাকতে পারবো, জঙ্গলের যে কত স্কোয়ার কিলোমিটার নিয়ে জঙ্গল, সমস্ত ডিটেলস থাকবে এই ভিডিওতে। আশা করি তোমাদের ভালো লাগবে। ভিডিওটা বেশি বড় করব না, ইনফরমেশনটা থাকবে ভিডিওর মাঝখানে। আর এই ট্রাভেল সিরিজে, এই জঙ্গল সাফারিতে আমি এখানে ভূস্বর্গ এই কারণে বলছি, আমাদের ফটোগ্রাফি যারা করি বা যারা ফটোগ্রাফি ভালোবাসি, তাদের জন্য জিম করবেট ন্যাশনাল পার্কটা সবসময়ের জন্যই ভূস্বর্গ। প্রকৃতির একটা বিশাল মানে মিক্সচারের মধ্যে রয়েছে। যেরকম গ্রাসল্যান্ড রয়েছে, সেরকম ড্রাই রিভার মানে সিজনাল রিভার রয়েছে, সেরকম নানা রকমের অ্যানিমেলস রয়েছে, নানা রকমের ম্যামলস রয়েছে, এবং নানা রকমের বার্ডস রয়েছে। যাওয়ার পথে গর্জিয়া মায়ের আশীর্বাদ নিয়ে, আর তোমাদের কাছে একটা রিকোয়েস্ট যে পাশে থেকো, লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো, যাতে আরো নতুন নতুন ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। কথায় আছে, ভগবানের ডাক না আসলে তীর্থস্থান দর্শন করা হয় না। আর এইখানে এক ভগবানের দর্শন করে, মানে গর্জিয়া মাতার দর্শন এবং আশীর্বাদ নিয়ে, আমরা আর এক স্বর্গ, ফটোগ্রাফারদের তীর্থস্থান মানে জিম করবেট ন্যাশনাল পার্কে প্রবেশ করব। আর যখন এই ভূস্বর্গে প্রবেশ করবই, তাহলে তার সম্পর্কে কিছু কথা বা ইতিহাসও বলে রাখা দরকার। কুমায়ুনের পাদদেশে অবস্থিত এই জিম করবেট ন্যাশনাল পার্ক উত্তরাখণ্ডে অবস্থিত। আর এই উত্তরাখণ্ডের রামনগর সিটি থেকেই আমাদের এই জিম করবেট ন্যাশনাল পার্কে যেতে হয়। এই যাওয়ার পথে গর্জিয়া মাতাকে প্রণাম করে আশীর্বাদ নিয়ে আমরা জিম করবেটের ফেমাস জোন ধিকালা, সেই ধিকালায় এন্ট্রি করব ধনগারি গেটের মাধ্যমে। আর তার সাথে সাথে জানিয়ে রাখি যে এর টোটাল কতগুলো গেট আছে যেখান থেকে এন্ট্রি করা যায়, কত স্কোয়ার কিলোমিটার এই জঙ্গলটা কোর এবং বাফার মিলিয়ে, এবং এই জঙ্গলের ইতিহাস, মানে জিম করবেট কবে জিম করবেট ন্যাশনাল পার্ক নামে ঘোষিত হয়েছিল, সমস্ত কিছুই বলছি এক এক করে। আমাদের অনেকেরই হয়তো জানা নেই যে এই জিম করবেট ন্যাশনাল পার্ক ভারতের প্রথম ন্যাশনাল পার্ক হিসেবে স্বীকৃতি পেয়েছিল 1936 সালে। আর এই সময় এই পার্কের নামকরণ করা হয়েছিল হেলি ন্যাশনাল পার্ক, স্যার ম্যালকম হেলির নাম অনুসারে। স্বাধীন ভারতবর্ষে এই পার্ককে আবার নতুন করে নামকরণও করা হয় রামগঙ্গা ন্যাশনাল পার্ক হিসেবে, যেটা 1954 সালে। আবারও তার কিছুদিন যেতে না যেতেই 1956 সালে এই পার্কের নাম পরিবর্তন করে স্যার জিম করবেটের নামে জিম করবেট ন্যাশনাল পার্ক হিসেবে করা হয়। স্যার জিম করবেটের কনজারভেশনের কন্ট্রিবিউশনের কথা মাথায় রেখে নাম পরিবর্তন করে জিম করবেট ন্যাশনাল পার্কই করা হয় 1956 সালে। আজ আমরা কিন্তু জঙ্গলে এন্ট্রি করে গেলাম। চিল্লাচিল্লি নয়, খেয়ে কিছু বাইরে ফেলবি না, যাই হোক গাড়ি থেকে নামবেন, এটা মাথায় রেখে এবার জঙ্গলের দিকে পুরো নজর রাখবেন।
পাশাপাশি এটা বলে রাখা ভালো যে এই জিম করবেট ন্যাশনাল পার্কের বেশ কয়েকটি এন্ট্রি গেট আছে যেখান থেকে জঙ্গলে এন্ট্রি করা যায়। তার মধ্যে সবচেয়ে ফেমাস জোনটাই হলো ধিকালা জোন, আর এই ধিকালা জোনে এন্ট্রির জন্য ধনগারি গেট থেকে এন্ট্রি করতে হয়। আর এই ধনগারি গেট থেকে ধিকালা পর্যন্ত 31 কিলোমিটারের এই গাড়ির সাফারি রুট ধরে আমাদের যেতে হয়, যার মধ্যে প্রথম 6 কিলোমিটারের মাথায় পড়ে সুলতান এফআরএইচ, তারপর 15 কিলোমিটারের মাথায় পড়ে গেরাল এফআরএইচ, তারপর 17 কিলোমিটারের মাথায় ক্রোকোডাইল পুল, 18 কিলোমিটারের মাথায় হচ্ছে আরেকটা এফআরএইচ যেটার নাম সরবদুলি, যেটা কিনা আমরা এই এন্ট্রি পথে যেহেতু আমাদের পৌঁছাতে বা গেটে এন্ট্রি করে ঢুকতে একটু লেট হয়েছিল, তাই আমরা সরবদুলিতেই লাঞ্চ সেরে নিয়েছিলাম। সেই লাঞ্চের কিছু ভিডিও ফুটেজও এখানে রয়েছে। আর সেই সরবদুলির ডিস্টেন্স ছিল এই ধনগারি গেট থেকে 18 কিলোমিটার। তারপর পড়ছে চ্যাম্পিয়ন পুল যা 19 কিলোমিটার দূরে, তারপরে পরে হাই ব্যাংক যা 23 কিলোমিটার দূরে, তারপর পরে খেনিয়ানলি 26 কিলোমিটার দূরে, যেটা কিনা শুধু ভিভিআইপিদের জন্যই সংরক্ষিত করে রাখা। আর তারপরে হচ্ছে ধিকালা এফআরএইচ, সেই ফেমাস ধিকালা এফআরএইচ যেখানে রাত্রিবাস করে নাইট স্টে করে সাফারি করা প্রতি কয়টা জঙ্গল লাভার প্রকৃতি প্রেমী পশুপ্রেমী মানুষের কাছে একটা স্বপ্ন। আর ভাগ্যবশত সেই স্বপ্ন আমি অনেকবার পূরণ করতে পেরেছি। জীবনে যতদিন বেঁচে থাকব যতবার সম্ভব যাবার চেষ্টা করব এই ভূস্বর্গে। উপরওয়ালার তৈরি এই ভূস্বর্গ আর প্রকৃতি মায়ের আশীর্বাদে এই জঙ্গল, বিরল এই জঙ্গল জিম করবেট ন্যাশনাল পার্কের 1973 সালে ভারতের প্রথম টাইগার রিজার্ভ হিসেবে ডিক্লেয়ার করা হয়। ভারতের বাঘ সংরক্ষণের জন্য প্রজেক্ট টাইগার চালু হয় এই 1973 সালের 1 এপ্রিল। আর 2022 সালে টাইগার সেন্সার বা বাঘ্রশুমারি হিসাবে এই জিম করবেট ন্যাশনাল পার্কের বাঘের সংখ্যা ছিল 260টি। আর যখন এই ভূস্বর্গর আলোচনাই করলাম, তখন এই ভূস্বর্গ মানে এই জিম করবেট ন্যাশনাল পার্কের বিস্তৃতি কতটা সেটাও তোমাদের জানিয়ে রাখি। এই জিম করবেট ন্যাশনাল পার্কের টোটাল এরিয়াই হচ্ছে 1318 স্কোয়ার কিলোমিটার, যার মধ্যে 520 স্কোয়ার কিলোমিটার হচ্ছে কোর জোন আর বাফারে জোন হচ্ছে 798 স্কোয়ার কিলোমিটার। এই দুটো হচ্ছে থাকার জায়গা। সুলতান, এটা হলো ধিকালা জোনে যাওয়ার পথে প্রথম এফআরএইচ সুলতান, যা ডিস্টেন্স ধনগারি গেট থেকে 6 কিলোমিটার। যেহেতু আমাদের সময় একদম কম ছিল, তাই এই সুলতান এফআরএইচে ঢুকে কিছু দেখার মতন সময় আমাদের হয়ে ওঠেনি। পরবর্তী কোনো ভিডিওতে অবশ্যই সেটা করার চেষ্টা করব। এর সাথে সাথে আরও কিছু ইনফরমেশন তোমাদের দিয়ে রাখি। জিম করবেট ন্যাশনাল পার্কে ঘুরতে গেলে আগেই আমি বলেছি যে বেশ কয়েকটি গেট আছে যেখান থেকে এন্ট্রি করা যায়। হ্যাঁ, তবে তার মধ্যে অবশ্যই বেশ কিছু ফেমাস গেট আছে যেগুলো থেকে খুব ভালো টাইগার সাইডিং হয়, যেমন ধনগারি গেট। এই ধনগারি গেট থেকে ধিকালা জোনে ঘোরা যায়। তবে ধিকালা জোনে শুধু একটি এফআরএইচ নেই, ধিকালা জোনে বেশ কিছু এফআরএইচ আছে যেখানে রাত্রিবাস করে সাফারি করা যেতে পারে। যেমন ধিকালা জোনে ধনগারি গেট থেকে এন্ট্রি করার পরে প্রথমেই আসে সুলতান এফআরএইচ, সেখানে থাকা যেতে পারে, অথবা গেরাল এফআরএইচ, সেখানেও থাকা যেতে পারে, বা সরবদুলি এফআরএইচ, সেখানেও থাকা যেতে পারে। সবশেষে ধিকালা এফআরএইচ। এই 4টে এফআরএইচের যে কোনো জায়গায় থেকেই পুরো ধিকালা জোনটা ঘোরা যেতে পারে। তবে মনে রাখতে হবে, যদি আমরা ক্যান্টার সাফারি করি সেক্ষেত্রে আমাদের শুধু 4 ঘন্টারই সাফারি হয়, সেখানে নাইট স্টের কোনো অপশান থাকে না। আর জিপে করে যদি ভিতরে যাওয়া হয় তাহলেই নাইট স্টে করে ভিতরে নাইট স্টে করে থেকে ধিকালা জোনটা পুরো প্রপারভাবে ঘোরা যায়। এবার বলি এর পরবর্তী কিছু গেটগুলোর বিষয়ে। এরপরে যে গেটটা আছে সেটা হচ্ছে আমদান্ডা গেট। যে আমদান্ডা গেট থেকে বিজরানি জোন এবং মালানি জোন ঘোরা যায়। এই বিজরানি এবং মালানি দুটোতেই বেশ কিছু এফআরএইচ রয়েছে নাইট স্টে করার জন্যে।
তারপরের যে গেটটি সেটি হচ্ছে ঢেলা গেট। এই ঢেলা গেট থেকে দুটো জোনে যাওয়া যায়, একটা হলো ঢেলা জোন আর আরেকটা হলো ঝিন্না জোন। এই একটি গেট থেকেই দুটো জোনে যাওয়া যায়, তবে যদি ঝিন্না জোনে যাওয়া হয় তাহলে ঢেলা জোনের কোনো অংশ আর ঘোরা যায় না, ঢেলার উপর থেকে যাওয়া হয়। আর এই ঢেলাতেও রাত্রিবাস করার অপশন রয়েছে এবং ঝিন্না জোনেও রাত্রিবাস করা অপশন রয়েছে। তারপরে আরও কিছু গেট রয়েছে, যেমন দুর্গাদেবী গেট যেটা কিনা লোহাচুর জোনের, তারপরে ভাতনাবাস গেট যেটা কিনা সোনান্দি জোনের, তারপরে গর্জিয়া গেট যেখান থেকে গর্জিয়া বা রিঙোরাতেও ঘোরা যেতে পারে, তারপরে আছে টেডা বা পাওয়ালগার গেট যেখান থেকে সীতাবানি ফরেস্ট ঘোরা যায়, পাখরাও গেট যেখান থেকে পোখরাওতে ঘোরা যায়। এই কয়েকটি গেট ধরে জিম করবেট ন্যাশনাল পার্কের বেশ কিছু জায়গা ঘোরা যেতে পারে। এবার তোমাদের জানাই এই জিম করবেট ন্যাশনাল পার্কটা ঘুরতে গেলে কোন সময়টা বেস্ট সময়। সাধারণত পার্ক নভেম্বরের 15 তারিখ থেকে ওপেন হয় এবং জুনের মিড পর্যন্ত পার্ক ওপেন থাকে। সেক্ষেত্রে এটা না মানে নাইট স্টে বা রাত্রিবাসের কথা আমি তোমাদেরকে বললাম। এছাড়াও কিছু গেট আছে যেগুলো থেকে সারা বছরই ডে সাফারি হয়, যেমন ঝিরনা, ঢেলা, এটা সারা বছরই ডে সাফারি হয়। আর বাকি এই বিজরানি বা ধিকালায় যাওয়ার জন্যে নভেম্বরে 15 থেকে জুনের মিড পর্যন্ত নাইট স্টেও করা যায় এবং ডে সাফারিও করা যায়। তোমাদের এই ইনফরমেশনগুলো শেয়ার করতে করতে আমরা অলমোস্ট 18 কিলোমিটার জঙ্গলের ভিতরে প্রবেশ করে এখন সরবদুলি এফআরএইচে কাছাকাছি, একেবারে সরবদুলি এফআরএইচে এন্ট্রি করব কিছুক্ষণের মধ্যেই। এই সেই সরবদুলি এফআরএইচ যেখানে আমরা এখন প্রবেশ করলাম। এখানে অ্যাকচুয়ালি আমাদের প্ল্যান আছে, যেহেতু আমাদের একটু দেরি হয়েছে তাই এখানে সম্ভব হলে এখান থেকেই আমরা লাঞ্চটা সেরে তারপরে ধিকালা এফআরএইচের দিকে যাব, যাতে আমরা দুটোর মধ্যেই আবার নতুনভাবে তৈরি হয়ে সাফারিতে বেরিয়ে যেতে পারি। আর এটা হচ্ছে সরবদুলির একটা ডরমেটরি, 3 বেডের ডরমেটরি, যার ভিতরটাও আমি তোমাদেরকে দেখাবো। তার আগে দেখাই, এটা বাইরে ওয়াশরুম রয়েছে, বেসিন রয়েছে, আর এই চারধারটা পুরোপুরি ফেন্সিং এ ঘেরা। এই হলো সেই 3 বেডের ডরমেটরির ভিতরটা, যেখানে 3 জনের থাকার জন্য 3টে আলাদা আলাদা বেড রয়েছে। এখানে এমন নয় যে 3 জন একই ফ্যামিলির হতে হবে, 3 জন আলাদা আলাদা ফটোগ্রাফারও যেতে পারে। এখানে ডরমেটরি হিসাবে এই রুমটাকে বুকিং করা হয় বেসিক্যালি। ব্রিটিশ আমলের তৈরি এই রুমগুলোকে এখন এফআরএইচ হিসাবে সংরক্ষিত করে রেখেছে গভর্নমেন্ট। এই হচ্ছে সরবদুলির ভিতরের কিছু জায়গা। অ্যাকচুয়ালি এই সরবদুলি নামটা কেন হয়েছিল, এই সরবদুলি এফআরএইচ এর পাশে একটি ছোট্ট মাঠ আছে, আর এই মাঠের এক পাশ ধরে বয়ে যাচ্ছে রামগঙ্গা রিভার। শোনা যায় বর্ষাকালে এখানে ব্রিটিশ আমলে নাকি প্রচুর সাপের গর্ত দেখা যেত এবং প্রচুর সাপের উপদ্রব ছিল। সেই থেকেই ব্রিটিশ আমলে এখানে এই এফআরএইচটার নাম করা হয় সরবদুলি। চলবে তাওদা বলুন বলুন। এই প্রথম এলাম এবারে সুজিতদার জন্য আসা। সুজিতদা যা বলেছিল গল্প শুনেই তো প্রথমে মানে হেভি লেগেছে যে গল্পটা শুনে, তারপরে এসে দেখছি যে সত্যি সুজিতদা যেটা বলেছে টপ। তাও আমরা শুরু করিনি, শুরু করার আগেই যা দেখছি মানে ভিউটা যা অসাধারণ ভিউ। আমাদের এখানে একটা ক্যামেরাম্যান আছে, বলুন স্যার, আপনি বলুন, আপনার এক্সপিরিয়েন্স বলে দিন। ফার্স্ট টাইম আসা, মানে আজবাজও করে সেই বাধা কেটে কেটে এবার এসেছি, দারুণ। আপাতত শুরুতেই পোকরা ভিট, দেখা যাক কি হয়। এইটাই তো।
दाल आलू चौल सलाद बढ़िया है। প্ল্যান মতো শরৎদুলিতেই আমরা আমাদের লাঞ্চটা সেরে নিয়েছিলাম। এখানে ছিল ভাত, ডাল আর আলুর একটা সবজি। ওদের ভাষায় আলু সবজিটা আলুকে গুটকে, গুটকে নামে পরিচিত। কাউজা ফুড কোয়ালিটি খুব ভালো, ঘরোয়া রান্না ভালো করছে, মানে ঘরোয়া জঙ্গলের মধ্যে এত কিছু খাবার, জায়গাটাই ফ্যান্টাস্টিক, খাবার অ্যারেঞ্জমেন্ট ম্যানেজমেন্ট ফ্যান্টাস্টিক। প্ল্যান মতো সময় বাঁচানোর জন্য আমরা শরৎদুলি এফআরএইচে আমাদের লাঞ্চ সেরে আমরা এবার শরৎদুলি এফআরএইচ থেকে 13 কিলোমিটার দূর ঢিকালার দিকে এগাবো। পথে আমাদের পড়বে খেনিয়ানোলা এফআরএইচ, যেটা কিনা ভিভিআইপিদের জন্যই সংরক্ষিত করে রাখা থাকে 26 কিলোমিটারের মাথায়। আর যেতে যেতে তোমাদেরকে এই ইনফরমেশনটুকুনিও দিয়ে রাখি যে উইকিপিডিয়া অনুযায়ী জিম করবেট ন্যাশনাল পার্কের বিভিন্ন ধরনের প্রাণী, যেমন 577টি প্রজাতির পাখি প্রজাতি এবং 25টা সরীসৃপ প্রজাতিও পাওয়া যায়। উল্লেখযোগ্য যে স্তন্যপ্রায়ী প্রাণীগুলোদের মধ্যে রয়েছে বাঘ, হাতি, চিতাবাঘ এবং বিভিন্ন প্রজাতির হরিণ। পাশাপাশি আমরা এই ধিকালা যাওয়ার পথে বিভিন্ন সিজনাল রিভারের উপরে দিয়ে যাচ্ছি এবং ছোট ছোট পাহাড় তার গা ঘেঁষে আস্তে আস্তে ধিকালার দিকে এগাচ্ছি, কেননা দুপুর 2টোর পরে আমাদের ধিকালার প্রথম সাফারি, ইভিনিং সাফারি আমরা করব। সেইভাবে নিজেদের মানসিকভাবে তৈরি করেও যাচ্ছি। প্রকৃতির এই অপরিসীম সৌন্দর্য উপভোগ করতে করতে, প্রকৃতির এই আনন্দ উপভোগ করতে করতে আমরা আমাদের বহু প্রতীক্ষিত সেই ধিকালা এফআরএইচের একদম কাছাকাছি। আমরা এখন গ্রাসল্যান্ডের এপারে রয়েছি, আর ওপারেই এই ছোট ছোট ঘরগুলোই হচ্ছে ধিকালা এফআরএইচ। আমরা এখন ধিকালা এফআরএইচে গিয়ে এখান থেকেই রাত্রিবাস করব এবং এখান থেকেই দুবেলার সাফারিও করব। আমার সাথে সাথে আমার ক্যামেরার ওপারের নতুন এবং পুরনো ইউটিউব ফ্যামিলির সমস্ত এক্সটেন্ডেড মেম্বারদেরকেই ভার্চুয়ালি স্বাগত ভারতবর্ষের এই ভূস্বর্গে। আশা করি তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো, একটু সাপোর্ট করো যাতে আমি আরও ভালো ভালো ভিডিও তোমাদের জন্য নিয়ে আসতে পারি। প্লিজ সাপোর্ট। অবশ্যই কমেন্টস করে ভিডিওটা এঙ্গেজমেন্টও বাড়িও, আর পাশে থেকে সাপোর্ট করো। প্লিজ লাইক, শেয়ার, সাবস্ক্রাইব।